এবার দেখে নাও নর্মাল প্রোস্টেট গ্ল্যান্ড হলে কি হবে এবং অ্যাবনর্মাল হলে কি হয়। যে দেখে নিয়েছো নর্মাল হলে দেখো ইউরেথ্রাল ওপেনিং ইজ মোর, আর এখানে প্রোস্টেট গ্ল্যান্ডটা এনলার্জ হয়ে গেছে এবং যার জন্য দুপাশ থেকে একটা চাপ দিয়েছে, তার ফলে ন্যারো হয়ে গেছে। এই জন্য ইউরিন করতে গিয়ে এখানে একটা ডিফিকাল্টি আসে, সেটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ডের কোনো সমস্যা হলে দেখা যায়, যার এনজাইম ক্যালকুলেট করে দিয়ে আমরা এটাকে বের করতে পারি। এবারে আসছি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট which is called gametogenesis, means এটা আমাদের সিলেবাসে আছে। গ্যামেট কি করে বের হয়, এক্সটার্নাল পার্টগুলো নিয়ে তোমাদের অনেক কৌতূহল থাকে, সেগুলো জানাবার পর একটা ক্লাস নেওয়া হলো, কারণ ডিটেলে পড়লে বেশ কিছু ইনফরমেশন এখান থেকে হায়ার স্টাডিজে আসে, সেই সঙ্গে আমাদের নর্মাল এইচএসেও আসে, কারণ রিপ্রোডাকশন নিয়ে ভালো করে পড়তে বলা আছে। Gametogenesis, the primary sex organ of the testes of male produces gamete, that is sperm, by the process is called gametogenesis, অর্থাৎ গ্যামেট ফর্মেশন প্রসেসকে গ্যামেটোজেনেসিস বলা হয়। in testes the immature male gamete cells spermatogonia, এর আগে তোমাদের দেখিয়ে দিয়েছি, produces sperm by spermatogenesis, the production of sperm from spermatogonia to spermatozoa is called spermatogenesis. খুব ইম্পর্টেন্ট, পুরো 5টা স্টেপকে একসঙ্গে নিয়ে বলা হয় স্পার্মাটোজেনেসিস। মনে আছে স্পার্মাটোজেনেসিসের স্টেপগুলো কি? স্পার্মাটোগোনিয়াল লেয়ারের ডেভেলপমেন্ট অফ দ্য সেল, দেন প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, স্পার্মাটিড, স্পার্মাটোজোয়া, এই যে পুরো 5টা প্রসেসকে নিয়ে একসঙ্গে বলা হয় স্পার্মাটোজেনেসিস। এবারে দ্য স্পার্মাটোগোনিয়া সিঙ্গেল, স্পার্মাটোগোনিয়াম সিঙ্গেল বলা হয় স্পার্মাটোগোনিয়া, ঠিক আছে। গনিয়াম মানে হচ্ছে সিঙ্গুলার, আর স্পার্মাটোগোনিয়া মানে প্লুরাল নাম্বার, গনিয়া প্লুরাল, স্পার্মাটোগোনিয়াম সিঙ্গুলার, পারসিস্ট অন ইনসাইড ওয়াল অফ দ্য সেমিনিফেরাস টিউবুল। আগেই বলেছি সেমিনিফেরাস টিউবুলের মধ্যে তারা ডেভেলপ করে মাল্টিপল বাই মিওটিক ডিভিশন অ্যান্ড ইনক্রিজ ইন নাম্বারস। মিওটিক ডিভিশন অবভিয়াসলি নাম্বারটা ইনক্রিজ করে, একটা সেল থেকে 4টে করে সেল তৈরি হয়, তোমরা জানো। ইচ স্পার্মাটোগোনিয়াম ইজ ডিপ্লয়েড অ্যান্ড কন্টেইন 46 ক্রোমোজোম। এটা তোমাদের যখন ছক আকারে আরেকবার দেখিয়ে দেব, তখন এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, সেটা তোমাদের রাখতে হবে। এনসিইআরটির বইতে এবং বেঙ্গল মিডিয়ামের বইতে একসঙ্গে সবগুলো জিনিসকে কনসলিডেটেড করে দেওয়া আছে, সেটা আমিও দেখাবো। আমি ইনফরমেশনগুলো নিয়ে নিচ্ছি। স্পার্মাটোগোনিয়া সেলে ক্রোমোজোম নাম্বার থাকে 46, এমএমসি বলা হয়। মেগাস্পোর বা মাইক্রোস্পোর মাদার সেল, মাইক্রোস্পোর মাদার সেল, এটা প্ল্যান্টেও আছে, আবার হিউম্যানের ক্ষেত্রে অনেকে বলে থাকে। অর্থাৎ মাইক্রোস্পোর মাদার সেলের ক্রোমোজোম কনফিগারেশন ইজ 46 লাইক ডিপ্লয়েড ক্রোমোজোমাল কনফিগারেশন অফ হিউম্যান বিং, কারণ এটা জেনারেল বডি সেলের মতোই থাকে, কিন্তু এই সেলগুলোর রিপ্রোডাক্টিভ নেচার। তাহলে স্পার্মাটোগোনিয়া সেলের প্রপার্টি আছে, এরাই ক্যাপেবল অফ মিওটিক ডিভিশন, কিন্তু আমার চোখ, নাক, কান, মুখ এগুলো সেলেও 46, কিন্তু এই সেলগুলো কখনো মিওসাইট বলবে না। মিওসাইট কোন সেলগুলোকে বলে? যেই সেলগুলোর মিওসিস করবার ক্ষমতা আছে। তাহলে আমার চোখ, নাক, হাত, পায়ের এই সমস্ত সেলগুলোতে ডিপ্লয়েড হলেও এদের মিওসিস করার ক্ষমতা নেই বলে এদেরকে মিওসাইট বলা হয় না। কিন্তু স্পার্মাটোগোনিয়া সেলের যার কনফিগারেশন ক্রোমোজোম ইজ 46, দ্যাট ইজ 2n, তা সত্ত্বেও যেহেতু তার মিওসিস করার ক্ষমতা আছে, তাই তাদের বলা হয় মিওসাইট। মনে রাখবে, মিওসাইট সেলের মিওসিসের সঙ্গে কানের মধ্যে আসে মিওসিস, অনেকে বলে দেয় তাহলে ক্রোমোজোম নাম্বার ইজ 23, না। মিওসাইট স্পার্মাটোগোনিয়া সেল ক্রোমোজোম কনফিগারেশন 46, 2n, কিন্তু যখন সে নিচে নেমে আসে তখন তার মিওসিস প্রসেস শুরু হয়ে যায়, তখন তার মিওসিস সেল ডিভিশনের নাম্বার আস্তে আস্তে ঘটে যায়, রিডাকশনাল ডিভিশন হয়ে যায়, সেখানে গিয়ে 46টা ভেঙে গিয়ে 23 হয়ে যাবে, মিওসিস হবে। তাই মিওসাইট যে সেলের হয় রিপ্রোডাক্টিভ সেল, বাংলায় বলে জনন কোষ। জনন কোষ সব কটা কোষ, জনন কোষ নয়। নাকের কোষ কি জনন কোষ? না, সেটা মিওসাইট নয়। স্পার্মাটোগোনিয়া সেল ইজ দ্য রিপ্রোডাক্টিভ সেল, জনন কোষ অর মিওসাইট, ক্রোমোজোম কনফিগারেশন 46। মনে রেখো,
স্পার্ম ওয়ার ডিসকভার্ড বাই লিওয়েনক, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, পরীক্ষার জন্য আসে, ইন হিউম্যান স্পার্ম। দেন ওভা ওয়ার ফার্স্ট ডিসকভার্ড বাই ভন বিয়ার ইন ফিমেল, একসঙ্গে দিয়ে দিলাম, যদিও ফিমেলের কথা বলিনি, তাও ইনফরমেশনগুলো রেখে দেওয়া দরকার। হিউম্যান গ্যামেটস আর অ্যান আইসোগ্যামেট, কেন? মেল ফিমেল গ্যামেট দেখতে আলাদা হয়। গ্যামেটোজেনেসিস ইজ কন্ট্রোল বাই FSH, ফলিকল স্টিমুলেটিং হরমোন, দুটোর ক্ষেত্রে আমি বলেছি গ্যামেটোজেনেসিস মানে মেল গ্যামেট অর ফিমেল গ্যামেট, দুজনের ক্ষেত্রেই দিস লাইট ইনফরমেশন আর কমন ইনফরমেশন। LH মানে লিউটিনাইজিং হরমোন অর ICSH, LH এর আরেক নাম ICH, মনে রাখবে ICSH কিন্তু ফিমেলে থাকে না, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন রিলিজ বাই পিটুইটারি গ্ল্যান্ড। ICSH যেটা পিটুইটারি গ্ল্যান্ড থেকে বেরোয়, FSH LH এরা গোনাড থেকে বেরোয়, মেল গোনাড থেকে টেস্টিস, ফিমেল গোনাড থেকে ওভারি থেকে LH FSH বেরোয়, কিন্তু এদেরকে স্টিমুলেট করে কে? ICSH। কোথা থেকে রিলিজ হয়? ব্রেন থেকে। ব্রেনের পেছনে পিটুইটারি হরমোন যখন পড়িয়েছিলাম ক্লাস 11-এ নিশ্চয়ই মনে করা আছে, তোমরা জানো পিটুইটারি গ্ল্যান্ড, আমরা সোলাটার্সিকাতে আমাদের ব্রেনের মধ্যে একটা ছোট্ট এরিয়া আছে, স্ফেনয়েড বোন আছে, তার মধ্যে একটা গ্ল্যান্ড আছে দ্য মাস্টার গ্ল্যান্ড, তার থেকে বেরোয় ICSH, সেটাই FSH LH কে রিলিজ করে। মিওসিস টেক্স প্লেস ডিউরিং গ্যামেটোজেনেসিস, that's why gametes are haploid, they are not diploid। আগে বলেছি এই স্ট্রাকচারটি তোমাদের আগে দেখানো হয়ে গেছে, শুধু একবার মনে করার জন্য এটা আরেকবার দেখে নিলাম, সেম পিকচার দেখানো হয়েছে নেক্সট পার্টে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট টু রিমেম্বার অ্যান্ড ড্রয়িং। তোমরা এইটা আমি এরপরে কয়েকটা স্লাইডে এই ছবিটি দেখিয়েছি, তোমরা এইখান থেকে ভিডিওকে পজ করে ড্রয়িং করে নাও। বইতেও আছে, বইতে একটু অন্যরকম আছে, এখানের ক্ষেত্রে কয়েকটা ইনফরমেশন তোমাদের আমি দেব, আগে ছবিটা নিয়ে বলে নিয়ে তারপরে লেখাটিকে একটু পড়বো, তোমরা বুঝতে পারবে লেখার মধ্যে কি ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। দেখো সবার প্রথমে রয়েছে স্পারমাটোগোনিয়াম, ফার্স্ট লেয়ার। এই লেয়ারটি সেলুলার কনফিগারেশন ইজ 2N, ক্রোমোজোম কনফিগারেশন 2N, জায়গাটাকে ভালো করে দেখো, এটার মধ্যে হবে মিওসিস। এই যে মিওসিস কোনটা? মিওসিস 1, মিওসিস 2, এই দুটো পার্ট হয় তোমরা জানো। মিওসিস 1-এ কি কি ছিল? প্রোফেজ 1, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, প্রত্যেকটার পাশে পাশে 1 ছিল। প্রোফেজের 3টে প্রোফেজ 1-এর 5টা সাব স্টেজ ছিল, এই লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাটিন, ডিপ্লোটিন, ডায়াকানেসিস। এই পার্টটা হয়ে যাওয়ার পরে দুটো এন সেল হয়, কিন্তু এন সেল হওয়ার আগে যখন মিওসিস শুরু হয় যে 2N হয়, এই সেলটির নাম কিন্তু প্রাইমারি স্পারমাটোসাইট। এই যে 2N সেল প্রাইমারি স্পারমাটোসাইট, তারপরে সেকেন্ডারি স্পারমাটোসাইট যখন হয়ে যায়, আমরা সেকেন্ডারি স্পারমাটোসাইটের কথাটা দেখা যাচ্ছে না বলে একটু লিখে দিচ্ছি। দেখো সেকেন্ডারি স্পারমাটোসাইট, তার আগে কি হবে? এই জায়গাটায় হবে প্রাইমারি স্পারমাটোসাইট বা 1 ডিগ্রি স্পারমাটোসাইট, তার কনফিগারেশন কি? 2N। ভালো করে মাথায় রাখবে 2N। তাহলে 2N কার কার থাকবে? স্পারমাটোগোনিয়া, প্রাইমারি স্পারমাটোসাইট। ভুলে যায় সবাই, কোথায় গিয়ে 2N হয়, কোথায় গিয়ে N হয়, এইটা মুখস্থ না রাখলে তুমি শূন্য পাবে, you will get 0 যদি এই জায়গাটাতে ভুল হয়। স্পারমাটোগোনিয়ার ক্রোমোজোম কনফিগারেশন 2N, এটা হিউম্যানে 46, অন্য অর্গানিজম তার নাম্বার অনুযায়ী ক্রোমোজোম হবে, বাট সেট উইল বি 2 সেটস 2N। প্রাইমারি স্পারমাটোসাইট তাতেও 2N। এবার মিওসিস 1 হলো, LGPDD হলো, দুটো ভাগ হয়ে গেল। এই দুটো ভাগে এসে কি? দুটো ভাগে এসে ক্রোমোজোম সেপারেট জায়গায় পৌঁছে যায়, কিন্তু ডিএনএ অ্যামাউন্টকে হাফ হয় না, তাকে হাফ করতে গেলে মিওসিস 2 করতে হয়। এগুলো সেল ডিভিশনে বলেছিলাম। তাহলে মিওসিস 1-এ হয়ে গেলেই হয়ে যেত,
কিন্তু এই যে 1n হলো, রিডাকশন হয়ে গেল, ক্রোমোজোমের নাম্বারে রিডাকশন হলো, কিন্তু অ্যামাউন্ট অফ ডিএনএ রিডিউস হয়নি বলে তাকে সেকেন্ড বার আবার ডিভাইড করতে হয়, লাইক মাইটোসিস। সেটার নাম মিওসিস 2, সেটার নাম মিওসিস 2। মিওসিস 2 হয়ে যাওয়ার পর হয়ে যাবে আমাদের 4টে স্পার্মস। এটাই হচ্ছে স্পার্মাটিড। কেন স্পার্মাটিড? তারা রিয়েল স্পার্মের আমাদের প্রো কন্ডিশন স্পার্মাটিড। আমি স্পার্মাটিডকে আগে বলেছি যে লেয়ারগুলো, সেই লেয়ারগুলোর নাম মনে রেখো, স্পার্মাটিড। সিরিয়াল নামগুলো মনে রাখো, স্পার্মাটোগোনিয়াম, প্রাইমারি স্পার্মাটোসাইট 2n। এবার সেকেন্ডারি স্পার্মাটোসাইট এন হয়ে গেল, সেকেন্ডারি থেকে এন শুরু, সেকেন্ডারি থেকে এন শুরু, এন শুরু, এন শুরু, এন শুরু, সেকেন্ডারি এন, সেকেন্ডারি এন, এন কখন থেকে শুরু হলো? সেকেন্ডারি থেকে এন, এন, এন নাম্বার হয়ে গেল, রিডাকশন হলো সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে সেকেন্ডারি। প্রাইমারিতে কিন্তু কি থাকে? 2n থাকে, স্পার্মাটোগোনিয়া 2n থাকে। ভুল করে সবাই, ভুল করে বলে এটাই বলে রাখলাম, ভালো করে মনে রাখবে, এই কাজটা কিন্তু মনে রাখবে। এইটা যদি মনে রাখে, আমি এই এতটা জোর করে বলছি, জোর দিয়ে বলছি, ভুল করে সবাই। এইটা যদি ভালো করে পড়ো, এরপরে ইউজেনেসিসটা ইজি হবে। একই রকম হয় ইউজেনেসিসে, নামগুলো খালি বদলে যায়, মুখস্থ করতে সুবিধা হবে। তাই স্পার্মাটোজেনেসিস ভালো করে পড়বে। স্পার্মাটোজেনেসিস কোথায় বলে? এই যে গোটাটাকে স্পার্মাটোজেনেসিস, উপর থেকে নিচে অবধি স্পার্মাটোজেনেসিস, এত পর্যন্ত স্পার্মাটোজেনেসিস। বুঝলে? কখন হয়? এন সেকেন্ডারি স্পার্মাটোজেনেসিস থেকে, সেকেন্ডারি মাথায় রাখবে। সেকেন্ডারির পরে যখন সে স্পার্মাটিড হলো এন, তারপর সব এন, তারপরে যখন স্পার্ম হয়ে গেল, এই যে স্পার্ম চলে এলো, স্পার্ম কত? এন 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 এন, একটা ছিল হয়ে গেল 4টে। স্পার্মগুলো কোথায় যাবে? স্পার্মগুলো সব সার্টোলি সেলের মধ্যে মাথা গুজে বসে থাকবে টু গেট নিউট্রিশন। স্পার্মাটোজোয়া যখন আসবে, এটা স্পার্মাটোজোয়া, স্পার্ম অর স্পার্মাটোজোয়া, লেজগুলো তখনও নড়তে শুরু করে না, অল্প অল্প নড়ে, নন মোটাইল থাকে, প্রচুর মাইটোকন্ড্রিয়া জমা হয়, নিউট্রিশন জমা হয়। কারণ এরপরে যখন স্পার্মিয়েশন হয়ে যাবে, তখন কি হবে? স্পার্ম তো বেরিয়ে গেল, আর কিন্তু বডিতে থাকবে না। স্পার্ম যদি বের করে দাও, ব্যাস গেল। তাই এই সিরিজটা এবং এই ড্রয়িংটা তোমাদের ভালো করে করতে হবে, বইতে আছে দেওয়া। এটা একদম ডিরেক্ট এক্সামে আসে, 5 নাম্বার এখান থেকেও আসে, বলেছিলাম না? ইম্পর্টেন্ট। তাই আগের গুলো জেনে নিয়ে যখন আমরা ধারাবাহিকভাবে সিরিজ নলেজ নিচ্ছি, তাহলে আমাদের সুবিধে হবে। চলো আমরা কয়েকটা লেখা একটু চোখ বুলিয়ে নিই। সাম অফ দ্য স্পার্মাটোগোনিয়া সেল কল প্রাইমারি স্পার্মাটোসাইট periodically undergo meiosis. meiosis কার হয়? প্রাইমারি স্পার্মাটোসাইটে। প্রাইমারি স্পার্মাটোসাইট কমপ্লিট দ্য ফার্স্ট মিওটিক ডিভিশন, রিডাকশনাল ডিভিশন। প্রথমেই ডিএনএ তখনও অ্যামাউন্ট, ক্রোমোজোম নাম্বার রিডিউস হয়, ডিএনএ অ্যামাউন্ট কম হয় না। ওই যে সেল সাইকেলে ডিএনএ অ্যামাউন্টের কথা বলেছিলাম, সেটা হাফ করার জন্য দ্বিতীয়বার ডিভাইড করতে হয়, লিডিং টু ফর্মেশন অফ 2 ইকুয়াল হ্যাপ্লয়েড সেল কল্ড সেকেন্ডারি স্পার্মাটোসাইট। তাহলে দুটো হ্যাপ্লয়েড সেলকে বলে সেকেন্ডারি স্পার্মাটোসাইট। হ্যাপ্লয়েড হয়ে গেছে, এই যে রিডাকশন হয়ে গেছে, হুইচ হ্যাভ অনলি 23 ক্রোমোজোম ইচ। প্রত্যেক, যদি হিউম্যান হয়, আমরা হিউম্যান নিয়ে পড়ছি, তাই 23টা ক্রোমোজোম থাকবে। ইন সেকেন্ডারি স্পার্মাটোসাইট আন্ডারগো সেকেন্ড মিওটিক ডিভিশন, বলেছিলাম এই যে সেকেন্ড মিওটিক ডিভিশন, টু প্রডিউস 4 ইকুয়াল হ্যাপ্লয়েড স্পার্মাটিড, স্পার্মাটোজোয়া। প্রথমে স্পার্মাটিড করলো, লেজ হয় না, সার্টোলি সেলে থাকতে থাকতে নিউট্রিশন নিতে নিতে টেইল তৈরি হয়। কারণ টেইলটা কি করে? ফ্ল্যাজেলা তৈরি করে। ফ্ল্যাজেলা কি দিয়ে? মাইক্রোটিউবিউল দিয়ে হয়। তারপরে তাকে সাঁতার কাটতে হবে তো, সুইম করতে হবে তো, একটা জায়গায় যেতে হবে তো, তার জন্য টেইলটা গ্রো করে। নেক্সট পার্ট, সাম ইনফরমেশনস। Spermatogenesis include 2 stages: formation of spermatid, spermatogenesis, formation of spermatid,
অ্যান্ড মেটামরফোসিস অফ স্পার্মাটিড। মেটামরফোসিস কেন? স্পার্মাটিডের পরবর্তী ডেভেলপমেন্টকে বলা হয় মেটামরফোসিস, অর্থাৎ তার মধ্যে টেইলের অ্যাডিশন হয়, টেইল বা লেজ আসে। স্পার্মাটিড আর ফর্মড বাই 3 phases: phase of multiplication, phase of growth and phase of maturation. phase of maturation আসার পরে তাদের টেইল হয়, লেজ গজায়। লেজ গজায় বলে না যে লেজ গজিয়েছে, এই যে লেজ গজালো। phase of multiplication প্রথমেই বলবে immature germ cell divides rapidly by মাইটোসিস। প্রথমে মাইটোসিস পদ্ধতিতে স্পার্মাটোগোনিয়া সেলটা ডিভাইড করবে ডিপ্লয়েড স্পার্মাটোজোয়া ফর্ম করার জন্য। ফেজ অফ গ্রোথ, স্পার্মাটোগোনিয়া গ্রো সাইজ অ্যান্ড বিকাম প্রাইমারি স্পার্মাটোসাইট। এখনো 2n রয়ে গেছে, খালি গ্রো সাইজ করবে, এই জায়গাটায় সেল সাইকেল হবে। ফেজ অফ ম্যাচুরেশন, প্রাইমারি স্পার্মাটোসাইট আন্ডারগোস 2 সাকসেসিভ ডিভিশন, মিওসিস 1 মিওসিস 2। প্রাইমারি স্পার্মাটোসাইট 2n থাকবে, এরপরে সেকেন্ডারি স্পার্মাটোসাইটে এসে n হয়ে যাবে, সেকেন্ডারি স্পার্মাটোসাইটে n হয়ে যাবে। প্রাইমারি স্পার্মাটোসাইটে কটা থাকবে? 2n থাকবে। এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। প্রাইমারি স্পার্মাটোসাইটে ক্রোমোজোম কনফিগারেশন n না 2n? 2n। সেকেন্ডারি স্পার্মাটোসাইটের ক্রোমোজোম কনফিগারেশন n না 2n? n। অনেকবার বলেছি। এই সেই আমাদের এনসিইআরটি বইয়ের আমাদের একদম অথেন্টিক ছবি। এই ছবিটাকে হুবহু মুখস্থ করে ফেলো, সকলের বইতে আছে। তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে পজ করে ঠিক এই ছবিটি তোমরা ড্র করে ফেলবে, দারুণ মুখস্থ করার মতো। বাট ছবিটা তো করা যাবে, কিন্তু ইনফরমেশনগুলো যেন একটুও ভুল না হয়। যেমন বলে দিচ্ছি, এইখানে দেখো 46 নাম্বার মানে 2n। কেন? স্পার্মাটোগোনিয়া লেয়ার এই পর্যন্ত চলবে, প্রাইমারি স্পার্মাটোসাইট পর্যন্ত, প্রাইমারি স্পার্মাটোসাইট পর্যন্ত এই 2n বা 46 নাম্বার থাকবে। এই যে রেড কালার পর্যন্ত আমরা কালারটা করে রেখেছি, রেড কালার পর্যন্ত করে রেখেছি, রেড কালার পর্যন্ত করে রেখেছি। রেড কালারের যে সেলগুলো আছে এইটাকে ইজিলি মনে রাখবে, এইটুক পর্যন্ত 2n থাকে। তারপরে আমি গ্রিন কালার দিয়ে দেখাবো যে পুরো পজিশনটা এখানে গিয়ে হ্যাপ্লয়েড হয়ে যায়। এই যে n হয়ে গেল 23, n হয়ে গেল 23, এই পার্ট 2 কে মনে রাখতে হবে। ফার্স্ট মিওটিক ডিভিশন, এখানে আমরা কি নাম দেব? এখানে দেব ফার্স্ট মিওটিক ডিভিশনের পরে দুটো সেল, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, তারপরে স্পার্মাটিড। দেখো সেকেন্ড মিওটিক ডিভিশন, দুটো সেল থেকে আস্তে আস্তে 4টে সেল হয়ে গেল স্পার্মাটিড, এই যে স্পার্মাটিড সেলস, দেন স্পার্মাটোজোয়া, লাস্টলি এরাই হলো বডি থেকে বেরিয়ে যাবে আফটার মেটামরফোসিস। এখানে খুব 3টে ইনফরমেশন দেব, এটা যদিও আমাদের কমন স্লাইড, তা সত্ত্বেও এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন মনে রাখতে হবে। স্পার্মাটোজেনেসিস, স্পারমিওজেনেসিস, স্পারমিয়েশন, 3টে শব্দ একদম মনে রাখতে হবে ভালো করে। স্পার্মাটোজেনেসিস কতটুক বলবে? আমি পুরো ব্ল্যাক দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে একদম স্পার্মাটোগোনিয়া লেয়ার থেকে একদম পুরো উপর থেকে নিচে অবধি, এই যে পুরোটা, অর্থাৎ স্পার্মাটোগোনিয়া টু স্পার্মাটোজোয়া, ডেভেলপমেন্ট অফ স্পার্ম, এটাকে বলে স্পার্মাটোজেনেসিস। স্পারমিওজেনেসিস দেখো এইখানে আমি রেড দিয়ে দেখাই, অনলি ফ্রম স্পার্মাটিড টু স্পার্মাটোজোয়া, ব্যাস শুধু এতটুক ভালো করে মনে রাখবে। আমি এটাকে একটা বক্স করে দিচ্ছি। এই যে স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া হলো, শুধু এই পার্টটুকুকে বলা হয় স্পারমিওজেনেসিস। স্পার্মাটো বলবে না, স্পারমিওজেনেসিস। আর এই স্পার্মগুলো যখন পুরো রিলিজ হয়ে বেরিয়ে যাবে, পুরো রিলিজ হয়ে এখান থেকে বেরিয়ে পেনিস থেকে তারা বেরিয়ে গিয়ে চলে গেল বাইরে। কোথায়? জঙ্গলে, বাথরুমে, অথবা ভেজাইনাল টার্গেটে, যেখানেই যাক না কেন বেরিয়ে গেল। এই যে স্পার্ম যখন সেমিনাল ভেসিকেল হয়ে তো বেরিয়ে গেল, তো বেরিয়ে গেল। এমনকি সেমিনিফেরাস টিউবুল থেকে বেরিয়ে যাওয়া, এখানে কিন্তু মনে রাখবে সেমিনিফেরাস টিউবুল থেকে,
সেমিনিফারাস টিউবিউল থেকে বেরিয়ে কোথায় যাবে? রেটি টেস্টিস যাবে, এপিডিডাইমিস যাবে, ভাসা ইফারেন্স, রেটি এপিডিডাইমিস, তারপরে ভাসা ডিফারেন্স হয়ে সেমিনাল ভেসিকেল হয়ে ইউরেথ্রা দিয়ে যখন বেরিয়ে যাবে, এই গোটাটাই আসলে শুধুমাত্র যখনই সার্টোলি সেল থেকে ও জাস্ট কন্ট্রোল থেকে বেরিয়ে চলে গেল, এইটুকু হচ্ছে স্পার্মিয়েশন। স্পার্মটা ব্যাস রওনা দিল, স্টার্ট ইটস জার্নি কল স্পার্মিয়েশন। তাই তিনটে শব্দ মনে রাখো, স্পার্মাটোজেনেসিস দ্য হোল প্রসেস, স্পার্মিওজেনেসিস অনলি ফ্রম স্পার্মাটিড টু স্পার্মাটোজোয়া। এক্সামে আসে এটা, ডিরেক্ট আসে, বাংলা মিডিয়ামে অনেকবার এসছে, ইংলিশ মিডিয়ামে আসতে পারে। আর স্পার্মিয়েশন পুরো স্পার্মটা যখন সেমিনিফারাস টিউবিউল থেকে বেরিয়ে গেল তাকে বলা হয় স্পার্মিয়েশন। ইম্পর্টেন্ট ইনফরমেশন, এই দেখো স্পার্ম কি করে জন্মাচ্ছে। দেখো স্পার্মাটিড আস্তে আস্তে ডেভেলপ করছে, টেইল মেটামরফোসিস হচ্ছে, আস্তে আস্তে টেইলগুলো বড় হচ্ছে, ঠিক আছে, বড় হয়ে গিয়ে মাঝখানে নেক রিজিয়ন তৈরি করে দিয়েছে। এই নেক রিজিয়নের মধ্যে প্রচুর মাইটোকন্ড্রিয়া ডিপোজিট হয়ে থাকে এবং সেই সঙ্গে দুটো সেন্ট্রিওল থাকে, তার মধ্যে একটা থাকে প্রক্সিমাল, একটা থাকে ডিস্টাল। একটা সেন্ট্রিওল ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে একটা স্পার্ম সবসময় হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম অ্যাট দ্য সেম টাইম সেন্ট্রিওল এটা নিয়ে যায়। পরে ইনফরমেশনটা দেখাচ্ছি, বুঝতে পারবে। দেখো ইনফরমেশনটা যা দিয়েছি তার নতুন কিছু ইনফরমেশন থাকলে জেনে নি। স্পার্মিওজেনেসিস, the spermatid are transferred into spermatozoa sperm by process called spermiogenesis। কিন্তু মূলত আমি তোমাকে বলে দিচ্ছি যে স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া, স্পার্মাটিডস দেখো কোথায়, এই যে স্পার্মাটিড বলে দিলাম, স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া অর স্পার্মাটিড টু স্পার্মাটোজোয়া, জায়গাটা মনে রাখবে, তাকে বলে স্পার্মিওজেনেসিস। টার্ম খেয়াল রাখবে, স্পার্মাটোজেনেসিস না। স্পার্মাটোজেনেসিস কি? হোল প্রসেস। এই যে হোল প্রসেস স্পার্মাটোজেনেসিস। অনলি স্পার্মাটিড টু স্পার্ম ইজ কল্ড স্পার্মিওজেনেসিস। জায়গাটাকে আমি দেখিয়ে দিচ্ছি, এইটুক প্রসেস, তার নাম স্পার্মিওজেনেসিস। অ্যান্ড স্পার্মিয়েশন, রিলিজ অফ স্পার্ম আফটার স্পার্মিওজেনেসিস, স্পার্মস হেড বিকাম এমবেডেড ইনটু দ্য সার্টোলি সেল, আগেই বলেছি, অ্যান্ড আর finally released from the seminiferous tubule by process called spermiation। এটা নিচ থেকে উপরের দিকে দেখানো হয়েছে। কাজে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য হোল প্রসেস। দেখো স্পার্মাটিড টু স্পার্মিওজেনেসিস, বারবার বলে দিলাম, এটা মনে রাখবে, মেটামরফোসিস প্রসেস, ঠিক আছে। অ্যাকচুয়ালি স্পার্মাটিড অ্যান্ড অ্যাকচুয়াল স্পার্ম আর টোটালি ডিফারেন্ট। স্পার্মাটিড অ্যান্ড স্পার্ম দেখতে একরকম না, স্পার্মাটিডের মধ্যে খালি সেল যে ক্রোমোজোম নাম্বারটা ইকুয়াল থাকে, রাউন্ড ইন শেপ থাকে সেলের মতো, কিন্তু স্পার্ম সম্পূর্ণ আলাদা শেপে টেইল হয়ে গিয়ে মেটামরফোসিস হয়ে সেটা বেরিয়ে চলে যায়। Spermatid is non-motile and heavy. Spermatid, this part is spermatid layer and these are non-motile. During metamorphosis it loses weight, weight গুলো লুজ করে, কারণ ওয়েট লুজ না করলে সে বেরিয়ে যেতে পারবে না। Golgi complex give rise to acrosome of sperm। কাকে অ্যাক্রোজোম বলে একটু পরে একটা স্পার্মের স্ট্রাকচারে দেখাবো। অ্যাক্রো মিন্স দ্য টপ পজিশন, টিপ, যেটা দিয়ে সে ওভামকে ফুটো করে ভেদ করে ঢুকবে, অর্থাৎ স্পার্মের যে টিপ পার্টটাকে বলা হয় অ্যাক্রোজোম। অ্যাক্রোজোম ফর্ম করে কে? গলগি কমপ্লেক্স হেল্প করে। নিউক্লিয়াস বিকাম কম্প্যাক্ট অ্যান্ড ফর্ম হেড অফ স্পার্ম। নিউক্লিয়াসটাই হেডটা তৈরি করে দেয়। এই যে স্পার্মের যে হেডটা দেখো না, গোটা হেড জুড়েই বেশিরভাগটা থাকে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসটাই হেড বানিয়ে দেয়। খুব অল্প সাইটোপ্লাজম থাকে। লোকোমোটরি অর্গান ডেভেলপস। লোকোমোটরি অর্গান মানে মাইক্রোটিউবিউল দিয়ে যে টেইলগুলো তৈরি হয়। দ্য টু সেন্ট্রিওলস অফ স্পার্মাটিড বিকাম অ্যারেঞ্জ ইনটু দ্য স্পার্ম অ্যাজ প্রক্সিমাল সেন্ট্রিওল ইন দ্য নেক অফ স্পার্ম। স্পার্মের যে গলার দিকটা থাকে, দেখাবো একটু পরে, স্পার্মের গলার দিকে প্রক্সিমাল সেন্ট্রিওল
অ্যান্ড এ ডিস্টাল সেন্ট্রিওল, আরেকটা থাকে দূরের যে সেন্ট্রিওল থাকে, চেঞ্জেস ইনটু এ বেসাল বডি, রাইজেস টু অ্যাক্সিয়াল ফিলামেন্ট অফ দ্য স্পার্ম। তাহলে মনে রাখবেন নেক রিজনে দুটো সেন্ট্রিওল তৈরি হয়, বাট একটা সেন্ট্রিওল ডিজেনারেট করে যাবে। এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি প্রসঙ্গত, কারণ একটু উজেনেসিসে আসবো বা ফিমেলের যে এগ ডেভেলপমেন্টে আসবো। মনে রাখবে ফিমেলের এগে ক্রোমোজোম 23টা থাকে, সব থাকে, কিন্তু ফিমেল তো অ্যানিমেলের ফিমেলে সেন্ট্রোজোম থাকা দরকার, কিন্তু ফিমেলের অ্যানিমেলে সেই সেন্ট্রোজোমটা ফুললি ডিজেনারেট হয়ে যায়, অর্থাৎ ওভামে কোনো সেন্ট্রিওল থাকে না। যদি সেন্ট্রিওলই না থাকে তাহলে পুরো স্পিন্ডেল তৈরি করতে পারে না। তাই ওভাম যখন সেকেন্ডারি উসাইট হিসেবে রিলিজ হয়, মনে রাখবে এটা পরে আরেকবার বলবো, কারণ ওভামও কিন্তু নর্মাল ওভাম নয়, যেরকম স্পার্মটা পুরো ম্যাচিওর হয়ে বেরোয়, রিয়েল ওভাম কিন্তু ম্যাচিওর হয়ে বেরোয় না, ফার্টিলাইজ করবার পরেই। সেকেন্ড ডিভিশনটা এটা একটু ক্লু দিয়ে রাখলাম, পরে এটাকে নিয়ে ডিসকাস করব, বুঝতে পারবে পরে। সেখানে সেন্ট্রিওল ছাড়াই একটা ওভাম রিলিজ হয়, আর এই স্পার্ম যতক্ষণ না সেন্ট্রিওল দেয় ততক্ষণ ফার্টিলাইজেশন কমপ্লিট হয় না। তাই একটা জিনিসে যারা মেল মেম্বার আছো তারা নিজেদেরকে গর্ব করতে পারো, বলতে পারো যে মেলের শুধুই মাত্র যে 23 ক্রোমোজোম সেটাই শুধু দেয় না মেল স্পার্ম, তার সঙ্গে আরেকটা অ্যাপারেটাস দেয়, তার নাম সেন্ট্রিওল। মনে রাখবে এই সেন্ট্রিওলটার অভাবে ওভাম বসে থাকে। যদি স্পার্ম ঢোকেও সেন্ট্রিওল যদি প্রবেশ না করে তাহলে সেখান থেকে নতুন অফস্প্রিং তৈরি হবে না, স্পিন্ডেল তৈরি হবে না। কেন? ওভামের যখন রিলিজ হয় ওভামের মধ্যে সেন্ট্রিওলটা থাকে না, বেচারা একা একা বসে থাকে। আর সেই দুটো জিনিসের জন্য ওভাম সবসময় ওয়েট করে। এই যে মেয়েরা শুনছো, মেয়েরা ছেলেদের দুটো জিনিসের জন্য ওয়েট করে, তুমি জানো না হয়তো, এই যে জানলে, একটা হচ্ছে 23 পেয়ার্স, 23 নট পেয়ার, 23 ক্রোমোজোম, at the same time centriole from sperm। বাকি সব জিনিস অকাজে কাজে লাগে, একটাও কাজে লাগে না। কাজে লাগে কোথায়? শুধু সুইমের জন্য টেইলটা কাজে লাগে, কিন্তু সেন্ট্রিওল ইয়েস ফরমেশন অফ স্পিন্ডেলে কাজে লাগে। আর এই সেন্ট্রিওলটা দেখে স্পার্ম দেয়। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। দেখো উসাইটের ক্ষেত্রে একটু দেখিয়ে দিচ্ছি, এই দুটো সেন্ট্রিওল আস্তে আস্তে যে ডিজেনারেট করে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এবার যে এগ হলো শুধুমাত্র তাতে 23টা ক্রোমোজোম থাকে, বাট কোনো সেন্ট্রিওল থাকে না। যাই হোক, স্পার্ম যখন এই যে সেন্ট্রিওলটা নিয়ে আসছে, দেখো সেন্ট্রিওলটা লিখে দিয়েছি, এই সেন্ট্রিওলটা দিয়ে দিয়ে স্পিন্ডেল তৈরি করার মধ্য দিয়ে সে এমব্রায়ো ফরমেশনে ডাইরেক্ট হেল্প করে। ফরমেশন অফ ফিমেল গ্যামেট, লুজেস ম্যাট্রিক্স অ্যান্ড সেন্ট্রিওল এলিমিনেশন। যে কোনো ফিমেল তার যেহেতু তার ম্যাট্রিক্সটা লুজ করে দেয়, থাকে না, সে ম্যাট্রিক্সের সঙ্গে সঙ্গে সেন্ট্রিওলটা, কেন বলো তো? ও তো শুধু নিউক্লিয়াস নিয়ে থাকে। তোমরা সেল ডিভিশন পার্টটাকে যদি একবার মনে করে দেখো, সেখানে দেখবে সেন্ট্রিওল কোথায় থাকে? সাইটোপ্লাজমে থাকে না, আর নিউক্লিয়াসে থাকে ডিএনএ। এবার ওভাম তো শুধু ডিএনএ নিয়ে থাকে, নিউক্লিয়াস নিয়ে থাকে, কিন্তু এবার সাইটোপ্লাজমটার কাজে লাগে না ওভামে, সাইটোপ্লাজমটাকে রিলিজ করে বেরিয়ে দিয়ে আসে, সাইটোপ্লাজম বাইরেই থাকে। এবার সাইটোপ্লাজমের সঙ্গে সঙ্গে সেন্ট্রিওলটাও বেরিয়ে চলে যায়। এবার সেন্ট্রিওলটা বেরিয়ে গেল মানে সে শুধু 23 ক্রোমোজোম নিয়ে এলো। তাহলে সেন্ট্রিওলটা তো লাগবে। সেন্ট্রিওলটা লাগবে কেন? স্পিন্ডেল তৈরি করার জন্য। সেই সেন্ট্রিওলটা এবার দেখো কি রকম আমাদের নেচার আমাদের সঙ্গে অদ্ভুত সিস্টেম করে দিয়েছে, যে স্পার্মকে দিয়ে দিয়েছে সেন্ট্রিওল, বলছে তুই সেন্ট্রিওলটা নিয়ে যা। ওভাম বেচারা বসে আছে, সেন্ট্রিওল নাই ওর কাছে, ও সেন্ট্রিওলটা পাবে, তারপরে পুরো মিওসিস প্রসেসটাকে কমপ্লিট করতে পারবে। পরে আরেকবার বলবো না, তখন দেখা যাবে। চলো, আশা করি এই যে লং ইনফরমেশন, কেউ বোর হচ্ছ, স্যার একই ইনফরমেশন বারবার বলছে। কেন বলছি? ওই যে নিট ইনফরমেশনের জন্য বলছি। বারবার একই ইনফরমেশন দেওয়া মানে তোমার যাতে মাথার মধ্যে একেবারে নেইলের মতো গেঁথে যায়। আমি নিট পড়ালে এইভাবেই পড়াই, এতটা ডিটেলে পড়াই,
এতটা ডিটেলে বিভিন্ন কালেক্টেড ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরি, আমি স্টাডি করি, সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করি। এটাই তো আমার কাজ। তোমরা আমাকে রেখেইছো এই জন্য যে আমি যাতে এই ইনফরমেশনগুলো তোমাদের দিতে পারি। এটাই তো একজন টিচারের সাকসেস, তাই তো বলবো। তাই বোর হয়েও লাভ নেই, পুরোটা শুনতে হবে। সেম ইনফরমেশন একটা ক্লাস আমরা অনেকদিন ধরেই নিতে হবে। পরবর্তী ক্লাসে তোমাদের এত ডিটেল দেব না, ভয় নেই। আর কেউ যদি চাইছো আজকেই লিখে জানিয়ে দাও স্যার আমাদের মোর ইনফরমেশন লাগে, দেখবো কজন লেখে। আমাদের স্যার মোর ক্লাস লাগবে, তাহলে মোর ইনফরমেশন লাগবে। মোর ইনফরমেশন দিলে এগুলো দেওয়া যেতে পারে, কিন্তু এগুলো দিয়ে একবার শিখে যাও, তবে এমন গেঁথে যাবে না, সারা জীবনের জন্য ভুলবে না। মনে রাখবে রাজদীপ স্যার একটি পড়িয়েছিল একটা রিপ্রোডাকশন চ্যাপ্টারটা, এত যদি বাকি চ্যাপ্টারকে এভাবে পড়াতে পারতাম, নিট তোমাদের 360 মধ্যে 320 মার্কস মিনিমাম পেয়ে যাবে, গ্যারান্টি সহ, যদি ওইভাবে পড়ানো যায়। সব কোশ্চেন আসবে তোমাদের, সব কোশ্চেন পারবে, তাও 40 মার্কস তোমাদের আমি ছেড়ে দিলাম। আর বাকি মার্কসটাতে যদি ফিজিক্স কেমিস্ট্রিতে তোমরা মেকআপ করতে পারো, তাহলে নিটে চান্স হবে না এমন কোনো কথা নেই, 100% হবে। প্রক্সিমাল সেন্ট্রিওল ইন দ্য নেক্সট পাম ইন্ট্রোডিউস ইনটু দ্য এগ। মনে রাখবে কোন প্রক্সিমাল সেন্ট্রিওল, প্রক্সিমাল কথার অর্থ আগে যেটা থাকে, ডিস্টাল মানে দূরে, দূরেরটা ডিজেনারেট করে যায়। ইন্ট্রোডিউস ইনটু দ্য এগ ডিউ টু ফার্টিলাইজেশন, ইট ইজ রিকোয়ার্ড ফর ফার্স্ট ক্লিভেজ। ফার্স্ট ক্লিভেজ যখন হবে, পরে বোঝাবো, যখন এমব্রিও ফর্মেশন হবে ফার্স্ট ক্লিভেজ, তখন ওটা দরকার পড়বে। মাইটোকন্ড্রিয়া ফ্রম ডিফারেন্ট পার্টস অফ spermatid got arranged in the middle part of the sperm around the axial filament. মনে রাখবে স্পারমাটিড যখন থাকে তখন সেলে নিউক্লিয়াসও থাকে, সাইটোপ্লাজমও থাকে। এবার সাইটোপ্লাজমের মধ্যে কে ঘিরে থাকে? নিউক্লিয়াস তো মাইটোকন্ড্রিয়া থাকে না। এবার সেই সাইটোপ্লাজমগুলো পুরো কনসেন্ট্রেট করে গিয়ে পুরো স্পার্মের যে নেক রিজিয়ন দেখাবো, স্পার্মের নেক বা গলা, ওই গলার মধ্যে জমে যায়। কে জমে যায়? পুরো সাইটোপ্লাজমগুলো জমে, সেই সঙ্গে শুধু মাইটোকন্ড্রিয়াগুলো পুরো কনডেন্সড হয়ে যায়। কেন? এই মাইটোকন্ড্রিয়া না থাকলে স্পার্মের ওই টেলকে ভিগোরাসলি মুভমেন্ট করানোর এনার্জি কে দেবে? মাইটোকন্ড্রিয়া দেয়। ওভামের মাইটোকন্ড্রিয়া দরকার নাই, কারণ ওভাম তো স্থির হয়ে বসে থাকে, ওভাম নড়ে চড়ে না, কারণ সাইটোপ্লাজমে সে রিলিজ বের করে দেয়, শুধু নিউক্লিয়াস থাকে, তার জন্য মাইটোকন্ড্রিয়াও থাকে না। কিন্তু স্পার্ম দেখো কি বুদ্ধি করেছে, স্পার্মের নেক রিজিয়নে সাইটোপ্লাজম গুলো জড়ো হয়ে গিয়ে সেখানে প্রচুর মাইটোকন্ড্রিয়া জমা পড়ে। এরপরে আমরা স্পার্মের স্ট্রাকচারে আসব, দেখবে। তারপরে আফটার স্পারমিওজেনেসিস, ওই যে মেটামরফোসিস বললাম, স্পার্মাটিড থেকে স্পার্ম, স্পার্ম হেড বিকাম এমবেডেড ইন দ্য সার্টোলি সেল and finally released from the seminiferous tubule by the process called spermiation. এটা বারবারই বলেছি, মেটামরফোসিস সময় অর্থাৎ তখনই তার মধ্যে টেল ফর্মেশন হয় and mitochondrial accumulation হয়ে যায় নেক রিজিয়নে। দেন স্পার্মাটোজেনেসিস অলরেডি বলে দিয়েছি, দরকার হয় না। এক্সট্রা ইনফরমেশন হচ্ছে এখানে জিএনআরএইচ এর কথা বলবো, গোনাডোট্রপিন রিলিজিং হরমোনের কথা বলবো। স্টার্টস এট দ্য এজ অফ পিউবার্টি। কবে শুরু হয় স্পার্মাটোজেনেসিস? ছেলেদের ক্ষেত্রে, ছেলেরা যখন পিউবার্টিতে আসে, বয়স সন্ধি কত বছর? 10 থেকে 11 বছর। ছেলেদের যখন প্রথম পাকতে শুরু করে বলা হয়, ছেলেরা যখন প্রথম পাকো, এটা পাকা, ছোট ছোট গোঁফের রেখা দেখা যায়, আমাদের অ্যাক্সিয়াল বা বগলের নিচে অল্প অল্প লোম দেখা যায়, পিউবিক হেয়ার দেখা যায় পেনিসের উপরের দিকটায়, এলাকাটায়, আমাদের যেখান থেকে পেনিসের গোড়া শুরু হয়েছে সেখানে পিউবিক হেয়ার দেখা যায়। তখন থেকে তো পিউবার্টি শুরু হয়। সেই পিউবার্টিতে প্রথম স্পার্মাটোজেনেসিস শুরু হয়, অর্থাৎ স্পার্মাটোগোনিয়া থেকে স্পার্মাটোজোয়া তৈরি শুরু হয়ে যায়। ডিউ টু সিগনিফিক্যান্ট ইনক্রিজ ইন সিক্রিশন অফ গোনাডোট্রপিন রিলিজিং হরমোন GnRH। কোথা থেকে রিলিজ হয়? গোনাডোট্রপিন রিলিজিং হরমোন কোথা থেকে হয় মনে আছে? কেউ বলবে পিটুইটারি, না, পিটুইটারি থেকে হয় গোনাডোট্রপিক হরমোন। কিন্তু তারও ওপরের দিকে সুপ্রিম কমান্ডার আছে, কার নাম? আমাদের মাথায় হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, অ্যাট দ্য সেম টাইম গোনাডোট্রপিন ইনহিবিটিং হরমোন, দুটোই হয়। তাই হাইপোথ্যালামাস থেকে বের হয় গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, সেটা গিয়ে কাজ করে পিটুইটারি থেকে,
পিটুইটারি থেকে গোনাডোট্রপিক হরমোন, সেই গোনাডোট্রপিক হরমোন গিয়ে কাজে লাগে কোথায়? গোনাডে। মানে ছেলে হলে, তুমি যদি ছেলে হও, তোমার গোনাড মানে কোথায়? সেই স্ক্রোটামের মধ্যে থাকা টেস্টিস, তার মধ্যে সেমিনিফেরাস টিউবিউল, তার বাইরে ইন্টারস্টিশিয়াল সেলস অফ লিডিক, সেই লিডিক সেলকে স্টিমুলেট করবে, ধাক্কা দেবে, জাগো। সে সেখান থেকে টেস্টোস্টেরন আসবে, সেখানে ব্লাড ভেসেল সাপ্লাই থাকে, সেই ব্লাড ভেসেলগুলো কালেক্ট করে নেবে হরমোন, গোটা বডিতে ছড়িয়ে দেবে, স্পার্মাটোজেনেসিস করবে। অ্যাট দ্য সেম টাইম ছেলেদের বডিতে এই যে চেঞ্জেসগুলো আসতে শুরু করবে ফ্রম দ্য পিউবার্টি, সারা জীবনের নামে থেকে যাবে। বিকজ দিস আর স্টেরয়েড হরমোন, দে হ্যাভ প্রপার ক্যাপাবিলিটি অফ চেঞ্জ ইন দেয়ার ডিএনএ। ডিএনএতে রিসিপ্টার থাকে। ইফ recall, it is a hypothalamic hormone। এটাকে তোমাদের রিকল করতে একটু বলে দিলাম এবং আমি সঙ্গে বলেও দিলাম এই জায়গাগুলো। দেখো, এই চার্টটি আরেকটি ক্লাসিক্যাল চার্ট তোমাদের সামনে নিয়ে আসা হয়েছে, খুব ক্লাসিক্যাল চার্ট। একদম পুরো এই জায়গাটাকে, যে কথাটা বললাম সেটাকে একবার মনে করে নিতে পারবে। দেখো, হাইপোথ্যালামাস এই মাত্র বললাম, সেখান থেকে জিএনআরএইচ চলে এলো অ্যান্টিরিয়ার পিটুইটারি থেকে পস্টিরিয়ার পিটুইটারি। মনে আছে? ভেসোপ্রেসিন রিলিজ হয়, মেয়েদের কাজে লাগে, ছেলেদেরও কাজে লাগে। অক্সিটোসিন মেয়েদের ওখান থেকে রিলিজ হয়, কিন্তু ভেসোপ্রেসিন সবার, তোমার আমার সবারই। এডিএইচ সেটা ইউরিন রিঅ্যাবজর্পশনের ক্ষেত্রে কাজে লাগে, সেটা আলাদা জিনিস, মনে করালাম খালি। ওইটা পস্টিরিয়ার পিটুইটারি থেকে। কিন্তু অ্যান্টিরিয়ার পিটুইটারি অ্যাক্টিভেট করলো ট্রপিক হরমোন, সেখান থেকে সে রিলিজ করলো এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন। অ্যাট দ্য সেম টাইম এলএইচ, মেল ফিমেল বোথ দ্য কেসেসে এক, মেলেরও এফএসএইচ হবে, এলএইচ হবে, ফিমেলেরও এফএসএইচ এলএসএইচ হবে। মেলের কোথায় স্যার? ফলিকল, গ্রাফিয়ান ফলিকল তো নাই। না বাবু, মেলেরও এফএসএইচ হয়, ফিমেলেরও এফএসএইচ। এবার যেটা পরীক্ষায় আসে, আমি এটা রেড কালি দিয়ে বলে দিচ্ছি, এফএসএইচ সার্টোলি সেলের উপরে কাজ করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এফএসএইচ কাজ করবে সার্টোলি সেলের উপরে, এফএসএইচ কাজ করবে, বাট এলএইচ কাজ করবে লিডিকের সেলের উপরে। আমি লিডিক সেল দেখিয়ে দিয়েছি তোমাদের এর আগে, লিডিক সেল দেখিয়ে দিয়েছি। কোথায়? ইন্টারস্টিশিয়াল সেলস অফ লিডিক, মনে করাই আবার, সেমিনিফেরাস টিউবিউলের গায়ে 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 লেগে থাকে, যেটা টেস্টোস্টেরন রিলিজ করে। এবারে দেখো, এইখানের মধ্যে আবার নানা রকমের ফিডব্যাক ফাংশন হয়। এরা সার্টোলি সেল যখন স্পারমাটোজেনেসিস হয়, সেখানে গিয়ে নিউট্রিশন প্রোডাক্টস প্রডিউস করে সার্টোলি সেলগুলো। আবার লিডিক সেল টেস্টোস্টেরন প্রডিউস করে। দেখো কিভাবে তারা ফিডব্যাক কন্ট্রোল করে। তোমরা জানো ফিডব্যাক কন্ট্রোল মানে কোথাও কিছু বেড়ে গেলে তাকে কমানোর জন্য আবেদন করা, তাকে বলা হয় নেগেটিভ ফিডব্যাক। কোথাও কোনো কিছু কমে গেলে বাড়ানোর জন্য যখন ইনস্ট্রাকশন দেওয়া হয় তাকে বলে পজিটিভ ফিডব্যাক। ফিডব্যাক কন্ট্রোল হরমোনের সময় আমি বোঝাই, এখানে সেটা বোঝাবার সময় নয়, বাট ফিডব্যাক কন্ট্রোল খুব একটা ইম্পর্টেন্ট। মনে রাখবে, এই ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম যদি না থাকতো তবে কখনো এক্সেসিভ স্পার্ম হয়ে যেত, কখনো একদম লেস স্পার্ম হয়ে যেত। কিন্তু ধরো স্পার্ম প্রোডাকশন কমে গেছে, এইবার হাইপোথ্যালামাসকে জিএনআরএইচ বাড়াতে বলতে হবে, বলবে কমে গেছে বলে বাড়াও। তাই সে তখন যখন হরমোনের চেইন রিয়াকশন করবে, স্পার্মাটোজেনেসিসটা ইনক্রিজ করবে। আবার ইনক্রিজ করতে করতে এতটাই বেশি স্পার্মাটোজেনেসিস হয়ে গেল, অতিরিক্ত স্পার্ম যে রিলিজ হয়ে যায়, সেটা আবার বডির জন্য খারাপ। তখন আবার বলছে এবার কমাও, কমিয়ে ফেলো। টেস্টোস্টেরনও একভাবে কাজ করে, টেস্টোস্টেরন রিলিজ কমে যাবে, কমে গিয়ে তখন নেগেটিভ ফিডব্যাকের, কমাতে গেলে যে ফিডব্যাক তাকে নেগেটিভ ফিডব্যাক বলে। এভাবে পজিটিভ নেগেটিভ ফিডব্যাকের মধ্যে দিয়ে স্পার্ম প্রোডাকশন এক জায়গায়, টেস্টোস্টেরন প্রোডাকশন এক জায়গায় স্থির থাকে, এইভাবে কন্ট্রোলড হয়। তাহলে যেটা মনে রাখতে হবে এই স্লাইড থেকে, এফএসএইচ কোন সেলের উপরে কাজ করে? ইম্পর্টেন্ট আনসার ইজ সার্টোলি সেল। এলএইচ আর আইসিএসএইচ কার উপরে কাজ করে? কাজ করে লিডিক সেলের উপরে। লিডিক সেল কি প্রডিউস করে? টেস্টোস্টেরন। সার্টোলি সেল কি প্রডিউস করে?
অথবা স্পারমাটোজেনেসিসকে সে এনহ্যান্স করে। তাহলে একটা কনক্লুশনে আরেকবার আসা যেতে পারে, তাহলে এফএসএইচ এন্ড এলএইচ দুটো কিভাবে আমার বডিকে বা তোমার বডিকে, যে তুমি তোমার বডি দেখছো, তোমার বডিতে যে গোপ হয়েছে, দাড়ি হয়েছে, এনলার্জমেন্ট অফ পেনিস হয়েছে, এই যে এক্সেসিভ বডি মাস্কুলার অর্থাৎ আউটার যে ডেভেলপমেন্ট করছে, এটা মেনলি করছে টেস্টোস্টেরন অ্যান্ড লিডিক সেল, যদিও কানেকশন আছে। আবার স্পারমাটোজোয়াকে, স্পার্ম প্রোডাকশনকে কন্ট্রোল করছে কে? এফএসএইচ বা সার্টোলি সেল। ঠিক এই দুইভাবে এফএসএইচ এন্ড এলএইচ তোমাকে ওভারঅল sperm is controlled by mainly LH, and whole body figure, your masculine figure is controlled by LH, muscular structure is controlled by LH, and the sperm production is controlled by FSH. follicle শব্দটা থেকে FSH টা রাখতে পারো, স্পারমাটোজোয়া। তাহলে স্পার্ম প্রোডাকশন, এই যে স্পার্ম প্রডিউস করছো FSH এর কারণে, আর বডিটা মাস্কুলাইন হয়েছে মেনলি ভেবে নাও LH এর কারণে। তাহলে তোমার মনে থাকবে কিছু ইনফরমেশন। The increased level of GnRH then acts at the anterior pituitary gland and stimulates the secretion of 2 gonadotropin, LH luteinizing hormone, and FSH follicle stimulating hormone. LH acts as Leydig cell and stimulates the synthesis and secretion of androgens, which these androgens in turn stimulate the process of spermatogenesis as well as the body structure. FSH directly acts on Sertoli cell and stimulate the secretion of some factors help in the process of spermatogenesis. দুটোই spermatogenesis কে প্রসেস করে, তবে masculinity is mainly related with LH and the sperমের সঙ্গে রিলেটেড FSH। এই জায়গাটা মনে রেখো। এই সেই আমাদের স্ট্রাকচার অফ স্পার্ম, যে স্পার্মের এতক্ষণ কথা বলছিলাম সেই স্পার্মটাকে আমাদের সামনে চলে এসছে। লিখে নি, এই যে অ্যাক্রোজোম তৈরি করেছে অগ্রভাগ, এর আগে বলেছিলাম যেটা গলগি কমপ্লেক্স থেকে তৈরি হয়। এই যে হেড পার্টটা টোটালি অকুপাইড বাই দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে 23 হিউম্যানের ক্ষেত্রে ক্রোমোজোম থাকে, এটা ম্যানুফ্যাকচার করেছে হেড। এরপরে মিড পিস বা মিডল পার্ট, যেটা মাইটোকন্ড্রিয়ার কনসেন্ট্রেশনে কে তৈরি করেছে? দ্য সাইটোপ্লাজম অফ দ্য সেল। কার? স্পার্মাটিডের সেল। তারপরে এই ফ্ল্যাজেলা বা টেল তৈরি করেছে, যেটাকে অ্যাক্রোনিম বলা হবে। সে অ্যাক্রোনিম তৈরি করেছে মাইক্রোটিউবুল, টিউবুলিন প্রোটিন দিয়ে তৈরি। এরপরে ইনফরমেশন, the sperm, it is a microscopic structure composed of head, neck and middle part and tail. A plasma membrane envelop the whole body of sperm. body of sperm টাকে ঘিরে রাখে, তার জন্য নেক রিজনে মাইটোকন্ড্রিয়া জমে যায়। The sperm head contains elongated haploid nucleus and anterior portion of which it covered by cap-like structure, acrosome. ভালো করে বুঝে নাও, the acrosome is filled with enzyme that help in fertilization and ovum. কারণ ওভামকে ফার্টিলাইজ করতে গেলে প্রচুর এনজাইমেটিক অ্যাক্টিভিটি লাগবে। এরপরে যখন আমরা ফার্টিলাইজেশন পার্টে যাব তখন সেটা ভালো করে পড়তে পারবে। এই পার্টগুলো একটু লং পড়ালাম। দেখো এবার মিডল পিসের ক্ষেত্রে আসি। সেম সেই ছবিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। দ্য মিডল পিস possess the numerous mitochondria which produce energy for the movement of tail that facilitate sperm motility, essential for fertilization. In human, the male ejaculate 200 to 300 million sperms during coitus, of which a normal fertility at least 40% of sperm, এগুলো আগেই বলেছি, have normal shape and size. At least 40% sperm must have very vigorous motility, অর্থাৎ vigorously টেলটাকে নড়তে হবে। তার জন্য কে রেসপন্সিবল? দিস মাইটোকন্ড্রিয়াস আর ভেরি রেসপন্সিবল ফর স্পার্ম মটিলিটি। তাহলে বুঝতে পেরেছো, এই হলো আমাদের স্পার্ম, আমাদের মেল জেনিটেলিয়া এবং মেল স্পার্ম নিয়ে তোমাদের ডিসকাশন।
লং ডিসকাশন করালাম একসঙ্গে ইম্পর্টেন্ট পার্ট, নিট অ্যাজ ওয়েল অ্যাজ হায়ার সেকেন্ডারি সব কিছুর জন্য পুরো ডিটেল ইনফরমেশন তোমাদের সামনে তুলে দিয়েছি। অ্যান এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউতে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা কোন কোন ক্ষেত্রে, মাধ্যমিকও বা সিবিএসইর, বিশেষ করে ইংলিশ মিডিয়াম, আইএসসি সব কিছুতে মেল রিপ্রোডাকশন কাজে লাগে। আর এরপরে আমরা পড়াতে শুরু করব ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের পার্টগুলো। এই পার্টগুলোতে আমরা এখানেও প্রচুর ডিটেল আছে। মনে রাখবে কিছু জিনিসকে আমরা এখানে সংক্ষেপ করতে পারবো, কারণ সবকটা স্পার্মাটোজেনেসিস যদি ভালো করে পড়া থাকে, উজেনেসিসের পার্টগুলো আমরা খুব শর্টে ডিসকাস করে দেব। এবারে চলো দেখে নি একটা স্ট্রাকচার অফ স্পার্ম। দেখতে পাচ্ছ এখানে আমাদের হেড, নেক, টেইল এগুলো সব নড়াচড়া করছে। এই টেইলের যে মুভমেন্ট সেটা খুব ভিগরাসলি হয় যত ভেজানাতে প্রবেশ করে। নিউক্লিয়াসটা বিরাট বড়, পুরো হেডটাকে ঘিরে থাকে এবং সামনে থাকে অ্যাক্রোজোম। এইভাবে অ্যাক্রোজোমাল রিয়াকশন এবং বাইরের একটি লেয়ার দেখতে পাচ্ছ যেগুলো ক্যাপাসিটেশনের পর এই লেয়ারটি রিমুভ হয়ে যায়। মিডল পিসের মধ্যে অসংখ্য মাইটোকন্ড্রিয়া থাকে এবং তার নেক রিজিয়নে থাকবে একটা সেন্ট্রিওল। এভাবে অসংখ্য স্পার্ম যখন এগিয়ে যাবে ফার্টিলাইজ করবার জন্য, ফার্টিলাইজ করতে এগিয়ে গিয়ে তারা ওভামের জোনা পেলিসিডা অতিক্রম করে যাবে। এটাই হচ্ছে স্পার্মের স্ট্রাকচার।